বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই লাইভ ফেসবুকে এখন সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রামটা দেখবেন, সবাইকে সুধীজন পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। একটু দেরিতে হলো, আপনাদের সবাইকে ঈদ মুবারক। আশা করি আপনাদের সবার ঈদ ভালোভাবে কাটছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালোভাবে এনজয় করছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমি আমি প্রত্যেক বৃহস্পতিবার আহ, একটা প্রোগ্রাম নিয়ে আসি সুধীজনের, এবং আমরা সম্মানিত অতিথিকে আমাদের প্রোগ্রামে আনি। আমাদের প্রোগ্রামের ইতিমধ্যে আপনারা জানেন আমাদের প্রোগ্রামের দুইটা উদ্দেশ্য। একটা হলো আমাদের বিশেষ যে সম্মানিত ব্যক্তিরা, পেশাজীবী ব্যক্তিদের, তাদের সাথে আমরা একটু পরিচয় হব এবং তাদের পরামর্শ, বিশেষ করে আমাদের সুধীজন এর যে ভিশন, আমি বিশেষ করে যে সাহসের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে যে যে কাজ করতে চাচ্ছি, মৌলভীবাজার, বিশেষ করে মৌলভীবাজার সদরের শিক্ষা শিক্ষার হার কিভাবে বাড়ানো যায় এবং আমাদের সমাজের ব্যবস্থা এবং সামাজিক আমাদের যে মানুষের সাথে ভালো সম্পর্ক, এই বিষয় নিয়ে উনাদের পরামর্শ। তো আমি আশা করব আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারাও যারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরও মতামত আমাদেরকে জানাবেন কি কাজগুলো করলে আমাদের আমরা আরো ভালো কাজ করতে পারবো। এবং এবং আপনাদের পরামর্শ এবং আমাদের উদ্দেশ্য হলো এখন থেকে ডিসেম্বর এবং নভেম্বরের মতো যে বিশেষ গেস্টগুলো আনবো, তাদের বিশেষ পরামর্শগুলো একসাথে করে তারপরে আমি 10 to 15 ইয়ার্স এর একটা আমরা ভিশন নিছি মৌলভীবাজার সদরের শিক্ষার মান কিভাবে উন্নত করা যায়। আমাদের আজকের প্রোগ্রামে আপনারা এর আগে আমি গতকালকে একটা নোটিশ দিয়েছি, আপনারা দেখছেন। আমাদের আজকের সম্মানিত, আসলে অত্যন্ত খুশি এবং আমি আমি নিজেকে মানে প্রাউড ফিল করি যে এই ধরনের মানুষ আমার আমি তাদেরকে ইনভাইট করে আমাকে তারা সহযোগিতা এবং ভালোভাবে রেসপন্স করেছেন। তো আজকে আমাদের প্রোগ্রামের সম্মানিত অতিথি নাসির উদ্দিন আহমেদ, ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ ইংলিশ, জগন্নাথ ইউনিভার্সিটি, এক্স ফ্যাকাল্টি বুয়েট, এক্স ডিন লিডিং ইউনিভার্সিটি, মানে উনি বাংলাদেশ জগন্নাথ ইউনিভার্সিটির বর্তমানে ডিপার্টমেন্ট অফ হেড ইংলিশে। তো ওনার সাথে ওনাকে আমরা আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সবাইকে। সবাইকে স্বাগত। ওয়ালাইকুম সালাম, সবাইকে স্বাগত। আপনাকে স্যার ঈদ মুবারক। আপনার ঈদ কেমন কাটলো স্যার? ঈদ এই তো ঢাকায় বসে ঈদ কাটলাম, এবার কাটালাম। গত বছর আমার মা মারা যাওয়ার পরে আর এইভাবে তো ঈদ হয়নি। ঈদ এবার যাওয়া সম্ভব হয়নি, কারণ বাচ্চাদের পরীক্ষা আছে, যার প্রেক্ষিতে এবার মৌলভীবাজার যাইনি। ঢাকাতে ঈদ করছেন স্যার? আমরা আমরা সাধারণত স্যার আমরা আমরা দুইটা পার্টে আমাদের প্রোগ্রামটা। একটা হলো স্যার আপনাদের সম্পর্কে আমরা একটু জানতে চাই, এবং সে মানে সেকেন্ড পার্টটা আপনাদের পরামর্শ। তো আপনাকে আমি মানে প্রথমে আমার যে জানার ইচ্ছা, আপনার লেখাপড়া এবং আপনি বর্তমান কোথায় চাকরি করতেছেন, একটু ডিটেলস আপনার একটু মানে স্কুলে লেখাপড়া, কলেজে, ইউনিভার্সিটি, এগুলো একটু আমাদেরকে একটু সংক্ষেপে বলেন স্যার। আমার লেখাপড়া, আমি মৌলভীবাজারে জন্ম এবং মৌলভীবাজারে বড়। কাজেই আমার primary education লোকে আমি শুরু করি আলিয়াম শুরু করছি। প্রাইমারি আমাদের প্রথম স্কুলিং প্রায় সব স্কুলিং আলিয়াম গার্লস স্কুলেই, সেটা হলো আমার আমার সাথে গিয়ে ধরো হাতে তারপরে আমাদের প্রাইমারি এডুকেশন এর আমরা পাঁচ ভাই, তো পাঁচ ভাইয়ের মধ্যে সবাই একইভাবে এগিয়ে যাওয়া।
ব্রেকের সময় স্যার আপনার ধরো আপনার মাত্র গভর্নমেন্ট পড়তেছি, তারপরে যেসব সুলতান ভাই লিডিং এ যেসব মিছিল হচ্ছিল সেসব মিছিলে আমাদেরকে বিভিন্ন সময় জয়েন করছি। স্কুল থেকে বের হয়ে সবাই যেতাম, সবাই মিছিল মিছিল করতে হতো। তারপরে যেটা হলো সেটা হলো যে স্কুলিং তো 1978 সালে এসএসসি করলাম মৌলভীবাজার সরকারি বিদ্যালয় থেকে, উচ্চ বিদ্যালয় থেকে। তো সেই সময় আমরা প্রথম শ্রেণী পেলাম 7 জন। আমাদের সাদ্দি ছিল প্রথম, ইমরান ছিল, ইমরান বেঁচে নেই এখন। যাই হোক, ওই প্রত্যেকেই নিজের জায়গায় এখন প্রতিষ্ঠিত। তো গভর্নমেন্ট স্কুল থেকে যখন এসএসসি পাশ করলাম, তারপর আমি চলে গেলাম সিলেট এমসি কলেজে, এমসি সরকারি কলেজ, যেটা হোস্টেলে ছিলাম কিছুদিন। কিন্তু তারপরে আর আমার পরে চলে আসলাম পরে ওখান থেকে আসলাম মৌলভীবাজার কলেজে। মৌলভীবাজার কলেজ থেকে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আর দিলাম না, দিয়ে আমি চক্ষু অপথালমিক প্রাইমারি ট্রেনিং এর জন্য চিটাং চলে গেলাম। অপথালমিক প্রাইমারি ট্রেনিং করলাম, করে চক্ষু হাসপাতালে চাকরি করলাম। সে প্রথমে শুরু করলাম চিটাগাঙ্গে, তারপরে গেলাম খুলনা, তারপরে চাঁদপুর। সেই এই ব্রেক হয়ে গেল প্রায় 6 বছরের। 6 বছর ধরে চাকরি করলাম, চাঁদপুরে প্রায় 4 বছর কাটালাম। চাঁদপুরে 4 বছর কাটানোর পর মনে হলো যে দিস ইজ নট নট ফর মি, এইটা আমার জন্য যথেষ্ট না। বিকজ আমার সব ভাই ওর পড়ালেখা করে উপরের দিকে উঠতেছে, আর আমি এই প্যারামেডিক্স হয়ে পড়ে থাকবো কেন? তখন আমি ভাবতাম ওইটা থেকে চাকরিটা ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে পরে এইচএসসি পরীক্ষা দিলাম। তো আই স্কোর্ড ভেরি ওয়েল ওভার দেয়ার। এইচএসসি পরীক্ষা ভালো হলো। ফিজিক্স কেমিস্ট্রি লেটার শো পার হলাম। তারপরে তো ভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় তখন এই এসএসসি এইচএসসি মধ্যে গ্যাপটা বিবেচনা করা হতো। এইচএসসি পরে দুইবার এইচএসসি পড় যারা দিচ্ছে তারা দিতে পারবে। তো সেই বিবেচনায় এই গ্যাপটা আমার জন্য আর কোনো, যে প্রায় 8 বছরের গ্যাপ হয়ে গেল মধ্যে, এটার অ্যাকাউন্টেবল হলো না। কিন্তু আমি ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারলাম। ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়ালেখা করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়ালেখা করে তারপরে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিতে এমবিএ করতে শুরু করলাম। এর মধ্যে আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমফিল প্রোগ্রাম শুরু হলো। আমি ওই এমফিল প্রোগ্রামে জয়েন করলাম। এমফিল প্রোগ্রামে জয়েন করার কারণে আমার এমবিএটা কমপ্লিট করা হলো না। আমি 31st ব্যাচে এমবিএতে ছিলাম, এমবিএটা কমপ্লিট করা হলো না। পরে এমফিলটা কমপ্লিট করে আমি জয়েন করলাম বুয়েটে। তো বুয়েটে জয়েনের আগে পিছে প্রায় বহু কলেজে আমি প্রায় ঢাকা ঢাকা সিটির অনেক কলেজে, আমি রাইফেলস কলেজ, সাভার কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্টুডেন্ট কলেজ, এরকম প্রচুর কলেজে জয়েন করছি এবং জয়েন করছি আর ছাড়ছি, এরকম একটা প্রবণতায় ছিলাম। সর্বশেষ বুয়েটে জয়েন করলাম। বুয়েটে জয়েন করার পর যেটা হলো সেটা হলো যে একটা পর্যায়ে আমার বিরুদ্ধে কিছু, যেহেতু ছাত্রদের সাথে সম্পৃক্ততা বেশি, এবং বুয়েটে আমাদের ছাত্রী সানি মারা গেল ছাত্র দলের তোমার টেন্ডারবাজির প্রেক্ষিতে। তো আমি সেটার ব্যাপারে প্রতিবাদ করলাম, তার মানে ক্যাম্পাসে এই ধরনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালাম। যার প্রেক্ষিতে একটা পর্যায়ে বুয়েটের বিএনপি ফ্রন্টের যারা শিক্ষক ছিলেন তারা আমার বিরুদ্ধে লিখলেন তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর। তার সুপারিশেই আমার একটা পর্যায়ে বুয়েট থেকে বের হয়ে আসলো। তারপরে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি চাকরি করলাম। এরপরে আবার 2010-এ গিয়ে জগন্নাথে জয়েন করলাম। জগন্নাথে জয়েন করার পরে যেটা হলো সেটা হলো আমাদের যখন বিসি মিজান আসলেন, মিজান আসার পরে উনি ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি যেগুলো ছিল সেগুলো হাতছাড়া করতে শুরু করলেন। উনার দুর্বলতার কারণে সেগুলো হাতছাড়া হলো। অপরপক্ষে উনি ইউনিভার্সিটি টাকা দিয়ে জায়গা কিনতে গেলেন, এগুলো আমি বাধা দিলাম। একদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি উনি বিভিন্ন এমপি বা আওয়ামী লীগের প্রফেসরকে দিতে শুরু করলেন, আর অপরপক্ষে উনি বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে জায়গা কিনতে শুরু করলেন। দেখা গেল 2 লাখ টাকার জায়গা সেই পদ্মা নদীর পাড়ে 2 লাখ টাকার জায়গায় 8 লাখ টাকা করে কিনতে শুরু করলেন। ওটা বাধা দিলাম এবং উনি বাধ্য হলেন এটা বন্ধ করতে। কিন্তু উনি বাই দিস টাইম উনি একটা প্রসেস করে আমাকে বুয়েট থেকে জগন্নাথ থেকেও বের করলেন। তো জগন্নাথ থেকে বের করার প্রেক্ষিতে হাইকোর্টে গেলাম। হাইকোর্ট আলটিমেটলি হাইকোর্টের ভার্ডিক্ট আমার ফেভারে গেল। আমি আবার জগন্নাথে জয়েন করছি। এখন জগন্নাথে আছি। আচ্ছা স্যার, এইটুকু পর্যন্ত হলো আমার প্রফেশনাল। স্যার আপনার বলেন। আপনার সম্পর্কে তো আমি কিছু জানি, এবং হয়তো আমার অনেক দর্শক আপনার সম্পর্কে অবশ্যই জানেন। আপনার প্রোফাইলে, ফেসবুকের প্রোফাইলে দেখলে আমরা দেখতে পারি স্যার, আপনি সব সময়
মানে অন্যায়ের প্রতিবাদ করেন, যেটা আওয়ামী লীগের বেলায় আপনি করছেন, বিএনপির সময় করছেন। মানে আপনি স্টুডেন্টের ইয়েতে সাপোর্টে আসলেন, আপনি তো মনে হয় গুলিও খাইছেন, আপনার মানে গুলিতেও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মনে হয় গত ইয়েতে, ওটাও আপনার দেখছিলাম ইয়েতে। আপনি সব সময় প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদী। এই 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 মানে সাহস এবং এটা আপনার কোথায় থেকে? মানে মানুষ তো কিছু স্বার্থের জন্য কিছু একটু, এখন তো আমরা দেখি অনেক প্রফেসর, অনেক প্রফেশনাল নিজের স্বার্থের জন্য অনেক সময় সরকারের পক্ষে কথা বলে। তো আপনি সব সময় মানে অন্যায়ের প্রতিবাদ, যে কোনো সরকার আসলে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কিংবা এখন আপনি দেখছি ডক্টর ইউনূস বলেন, যারাই ভালো কাজ করে ভালো প্রশংসা করেন, আবার যারা একটু দুর্নীতি করে তাদের বিপক্ষে কথা লেখেন, এবং আপনি সাহস করে লেখেন। এইটার পিছনে আপনার কি কোনো বই নাই, কিংবা আপনি মানে আপনার অনুপ্রেরণাটা কোথায় থেকে আসে এগুলা? ইস্যুটা হচ্ছে এখানে যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের মানুষ আমাদেরকে বুদ্ধিজীবী বলে বা মনে করে যে আমরা তাদের দিক নির্দেশনা দেব। তো আমি নিজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সেক্রেটারি ছিলাম। যখন আমার সাথে মিজান সাহেবের দ্বন্দ্ব হলো, তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সেক্রেটারি ছিলাম, পরপর 2বার নির্বাচিত সেক্রেটারি, পরপর 5বার আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদে ছিলাম। তারপরও মিজান সাহেব আওয়ামী লীগের একনিষ্ঠ আওয়ামী লীগের যুব দলের সহসভাপতি, তার সাথেই আমার লাগলো। ইস্যুটা হচ্ছে ওখানে যে আমি যেটা চাচ্ছি সেটা চাচ্ছি যে আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার সামাজিক দায়িত্ব আছে, আমার ছাত্রদের ভালো মন্দ দেখতে হবে, দেশের ভালো মন্দ দেখতে হবে। আমি কোনো দলকে একেবারে অন্ধভাবে দলের সমর্থন করব বা দলকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাবে, সেটা তো হয় না। সেটা হলে আর আমি আমার এই শিক্ষা বা আমাকে জাতির জাতির কাছে আমার দায়বদ্ধতা থাকে কোথায়? আমাকে যেটা দেখতে হবে, অবশ্যই যেটা দেখতে হবে, এক নম্বর হলো যে শিক্ষাটা যাতে সুন্দরভাবে যায়, শিক্ষা খাতটা যাতে দেশের মানুষের কল্যাণের দিকে যায়, শিক্ষা খাতটা যাতে পণ্য হিসেবে পণ্যে রূপান্তরিত না হয়, শিক্ষা খাতে যেন কারো কর্তৃত্ব অথবা আমরা যে নিওকলিনিয়াল টেন্ডেন্সি বা নতুন পশ্চিমাদের বা আমেরিকার আধিপত্যবাদের বিস্তার যেন শিক্ষা ক্ষেত্রে না ঘটে, সেইটা দেখা। আর একদিকে দেখা শিক্ষা ক্ষেত্রটাকে যাতে সরকার তার কুক্ষিগত করে নিজের নিজের লাঠিয়াল বাহিনী তৈরি করে ব্যবহার করতে না পারে। তো এই দিকগুলো দেখতে গিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের দাঁড়ানো, যেমন এই জুলাইয়ের আন্দোলন আমি ফ্রন্ট রানার, আমাদের শিক্ষক নেটওয়ার্ক থেকে আমি, আনু মোহাম্মদ স্যার, আমরা মূলত এই 2জন ছিলাম। সামনের পাশে আমাদের সাথে সামিনা লুৎফা ছিল, আমাদের সাথে আরো অনেকেই ছিলেন, আমরা ফ্রন্ট রানার হিসেবে আগেছি। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে অন্তত মানুষের গণতান্ত্রিক অধিকারটা নিশ্চিত হোক, এবং যে দুর্নীতি এবং ব্যাপক লুটপাট চলছে সেটা বন্ধ হোক। দেশের মানুষের উপর ট্যাক্সের যে বিশাল চাপ যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম একাধারে বৃদ্ধি পাচ্ছে, এবং এর পিছনে যৌক্তিক কারণও ছিল, কারণ এত বেশি যদি লুটপাট, তাহলে এটার কাবার দিতে গেলে কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গা থেকে সেইটা সরবরাহ নিশ্চিত করে দেশ চালাতে। আমরা ছেড়ে গেছি দাঁড়িয়েছে যাতে এই জায়গাটা বন্ধ হয়। আর সেহেতু আমাদের মানে তীব্রভাবে সরকারের বিরুদ্ধে দাঁড়ানো, এবং এইখানে এখন যেটা হচ্ছে আন্দোলনের পরবর্তীতে, সেটা হলো আমরা বলবো যে এটা একটা আবার সেই আগের মতো করে আমরা সেই, যদিও এখনো আর্মি শাসন না, কিন্তু আড়ালে আর্মিকে হাতে নিয়ে কেউ না কেউ আড়াল থেকে খেলছে। আড়াল থেকে কেউ বলতে চাচ্ছেন যে আমরা আন্দোলন করে একেবারে দেশ উঠে ফেলাইছি। আসলে আন্দোলনটা ছিল গণমানুষের। বিএনপি চেষ্টা করছে আন্দোলনের, বিএনপির যে দোলাচলে চলার কারণে বিএনপি সেটাতে পারেনি। কিন্তু আমরা যখন নামছি তখন প্লাস ছাত্ররা যখন নামছে, আমাদের একটা কারণ ছিল, সেটা ছিল যে আমরা প্রথমে বলছি যেটা হলো যে কোটা আন্দোলনে আমরা সবার জন্য সমান অধিকার চাই। আমি 18-এর কোটা আন্দোলনে আমি শিক্ষক হিসাবে ছেলে মেয়েদেরকে পরিচালিত করছি। এই নূর বা নূর এরা আমার আমার রেগুলার আমার সাথে যোগাযোগ রাখছে। আমি তাদের সভা সমিতিতে গেছি, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপদেশ দিছি, যে গাইডলাইন দিছি। পরবর্তীতে তারা কন্টিনিউয়াসলি আমার সাথে যোগাযোগ রাখছে, এবং এই আন্দোলনেও যারা ছিল মানে প্রথম তো ছিল যে কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিরোধী আন্দোলন উঠে, পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে দাঁড়ায়, এবং যখন সাধারণ মানুষের পার্টিসিপেশনটা চলে আসে, আসলে তখন গভর্নমেন্টের নিয়ন্ত্রণ বাইরে চলে যায়, এবং একটা পর্যায়ে আর্মির সমর্থনের প্রেক্ষিতে সে সম্ভব।
আমাদের আন্দোলনের পরে যেটা 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 হচ্ছে সেটা হলো যে এখন যেটা হচ্ছে সেটা যে আবার সেই একই যাচ্ছে আগের মতো সেই গ্যাংবাজি, লুটপাটি প্রবণতা বা কমিশন ব্যবসা বা চাঁদাবাজি, এই যে প্রবণতা আবার সেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে দল করা, সেই মানে আবার সেই কিংস পার্টি গঠন করা, এই ব্যাপারগুলো আবার আগের দিকে সেই একই ধারায় দাঁড়ায় নিয়ে যাচ্ছে, যেটা আসলে প্রত্যাশিত না। কাজে খুব স্বাভাবিকই আমরা যেহেতু সেটা চাইনি, আমরা চাই যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, আমরা চাই যে একটা স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি ক্ষমতায় আসবে। তো ওই দিকে যেতে হবে, ওই দিকে না গেলে খুব স্বাভাবিক আমরা আবার উঠে দাঁড়াবো, আচ্ছা আমরা ঠিক আবার আছে। উঠে দাঁড়াবো, আচ্ছা আমরা ঠিক আবার এখনই কথা বলছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা ওইটা জানলাম। ওই বিষয়ে আর আমি ওই বিষয়ে আর আলাপ করতে চাই না স্যার। আরেকটা জিনিস স্যার, আপনার যেহেতু আপনার আম্মা একজন প্রাইম মিনিস্টার, প্রাইমারি স্কুলের ছিলেন, প্রধান শিক্ষিকা ছিলেন অনেক দিন ধরে, এবং সেই সূত্রে কি আপনাদের পরিবারের সবাই উচ্চ আমাদের শিক্ষিত? পরিবারে আমার ছিলেন বাংলা স্কুলের প্রধান শিক্ষক, আমার মা আলিমজদের প্রধান শিক্ষিকা, আমার নানা হচ্ছে বাংলা স্কুলের প্রধান শিক্ষক, আমার বাবাও একসময় কদমরাতে স্কুলের টিচার ছিলেন, আমার মামারা ছিলেন টিচার, এন্ড আলটিমেটলি আমার ভাই বোন সবাই তো শিক্ষক আমরা এখন। এখন এখন আমার আমার একটা প্রশ্ন আছে স্যার। আমার প্রশ্ন হইলো, আপনাদের ফ্যামিলির সব উচ্চ শিক্ষিত, সবাই শিক্ষিত, আবার আমাদের মৌলভীবাজারের শিক্ষার হার কম। এখন কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আপনাদের কি পরামর্শ কিংবা আপনাদের কি সহযোগিতা আমাদের প্রয়োজন না, যে মৌলভীবাজারের শিক্ষার মান কেন এত কম? এইটার কারণ কি আপনি মনে করেন, এবং কি কাজ করলে আমাদের মৌলভীবাজারের মানে শিক্ষার পরিবেশটা ভালো হবে, কিংবা শিক্ষার মানটা বাড়বে, কিংবা মানুষ একটু বেশি লেখাপড়ার মধ্যে মনোযোগ দিবে? এই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ দেন স্যার। দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমি বলি, এখন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের চারিপাশের লোকজনকে বলতে শুনতাম যে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনদিন চাকরি করছেনি, আমি চাকরি করতাম কি চালাই, মানে পড়ালেখা করবো ঠিক কিন্তু চাকরির জন্য তো আমি পড়ালেখা করবো না, আমার সব এরকম ছিল। তাইলে কি করবেন আপনি, আমি বিদেশ চলে যাবো, তো বিদেশ চলে গেলেন আপনি, ঠিক আছে আপনার বিদেশ চলে গেলেন, আপনার নেক্সট জেনারেশন কি হলো, আপনার নেক্সট জেনারেশন কি হলো, বা আপনি বিদেশ গিয়ে কি করেন, আপনারা বিদেশ চলে গেলেন, বিদেশ যারা গেলেন তারা কি করে, গিয়ে টাকা পান, এই টাকা দিয়ে কি হয়, আপনার ভাই যারা বসে বসে খায়, ভাই যারা পড়ালেখাও করে না তারা বসে বসে খায়, বা পড়ালেখা করলেও কলেজ পর্যন্ত করলেই তারা বসে থাকে, তারা বিদেশে যাবে। তো মৌলিকদের আসলে পড়ালেখা বাচ্চা মানুষ কেন করে, উচ্চ শিক্ষিত কেন হবে, যদি ওই শিক্ষাটাকে ব্যবহার করার একটা লক্ষ্য থাকে, ব্যবহারের অপশন থাকে, ব্যবহারের সুযোগ থাকে, তাহলে আমরা মৌলিকদের তো পোস্টে সৃষ্টি করতে পারি। আমাদের বেশিরভাগ যেমন গ্রামে যারা বড় বড় আমাদের যারা বিদেশি আছে তার বেশিরভাগ আত্মীয় স্বজনই হলো গিয়ে বিদেশে অর্থ পাঠাইলে তা দিয়ে চলে বা তা খেয়ে শেষ করে। আসলে এই যে ইকোনমিটা, এটা একটা ড্যামেজিং ইকোনমি। অন্যান্য অন্যান্য এলাকার অন্যান্য জেলা, আমি চাঁদপুরে দীর্ঘদিন ছিলাম, বিদেশ থেকে টাকা পাঠালে সেই টাকা দিয়ে কেউ একটা দোকান দেয়, কেউ একটা ব্যবসা শুরু করে, কোনদিন ওই টাকাটা ভেঙে খায় না। আর আমার মৌলভীবাজার যখন বিদেশ থেকে টাকা আসে সেটা নিয়ে বাড়ি থেকে ছেলেরা রিক্সায় আগে আসতো শহরে, তারপরে আসতো মোটরসাইকেলে, এবং গাড়িতে আসে কি করে, শহরে আড্ডাবাজি করে, টাকা দেখায়, বাপের ফুটানি দেখায়, ব্যাক করে। এই যে ইকোনমিক একটা টেন্ডেন্সি, ইকোনমিক টেন্ডেন্সি আসলে কারোর জন্য ফ্লারিশিং না। ইকোনমিক টেন্ডেন্সি কি হতে হবে, আপনি যখন আপনার ভাই বা বাতিজাকে টাকা দিবেন বিদেশ থেকে, তাকে ওই টাকাটার উপর নির্ভর করে নিজের ইনকামটা এনশিওর করতে হবে। সে যদি ভেঙে খেয়ে ফেলে তাহলে সে আপনি যতই নিতে থাকবেন সে ততই নিতে থাকবে, সেও জীবনে সন্তুষ্ট হবে না। আর অবস্থা হবে আবহাওয়া যে আপনি যখন দেশে ফিরেন দেখেন আপনি শূন্য হতে আসছেন। এই যে সিলেটের ইকোনমিটা, এক্স্যাক্টলি টোটাল ইকোনমি, এটা দিয়ে একদিকে কোনো ভীষণ ডেভেলপ করে না, তার মধ্যে কোনো কাজের বিয়ে থাকে না, সে ভাবে আমি বিদেশ থেকে টাকা পাবো তাই দিয়ে চলবো, সে ভুটানি করতেছে ওই টাকা দিয়ে, সে সঙ্গে লটস অফ মানি, বাট এক্স্যাক্টলি আপনার টাকাটা পাঠাবেন, আপনি টাকাটা পাঠাইলে কি করতে হবে, আপনার ওই টাকা দিয়ে সে এখানে কোনো কিছু করতে হবে, করে এইটা থেকে ইনকাম জেনারেট করে সে চলতে হবে, তাহলে দ্যাট ওয়াজ পজিটিভ। সেইটা কিন্তু মৌলভীবাজারে হচ্ছে না, সেটা মৌলভীবাজারে হয়নি। বিদেশিরা, আমাদের বিদেশি আত্মীয় স্বজন টাকা পাঠাচ্ছেন, তারা দিন রাত পরিশ্রম করছেন, তাদের কষ্টার্জিত টাকা পাঠাচ্ছেন, আর দেশে বসে সেই টাকা বাদ করে দিচ্ছে, অথবা ভুটানি করছে। এইটা দিস ইজ নট এট অল গুড ফর দ্য লোকালিটি। আপনি মৌলভীবাজারের জায়গায় কোনো স্যার মৌলভীবাজার জায়গায় কোনো ইকোনমিক ভ্যালু নেই, কিন্তু মৌলভীবাজার জায়গার দাম অনেক বেশি।
মৌলভীবাজার জায়গা not place for industry, not place for any productive, like not শহরের জায়গা not a productive land, কিন্তু এখানে দাম অনেক বেশি। কি জন্য বেশি? কারণ মানি ফ্লো বেশি। কেন জায়গাটার দাম বাড়ে? ওই জায়গাটার দাম বাড়ে কিসে ভিত্তি? ওই জায়গার ইউটিলিটি কেমন, ওই জায়গার রিটার্ন কেমন, তার ভিত্তি করে। আমার মৌলভীবাজার যেটা হয়ে গেছে সেটা হল যে শিক্ষাটাকে আমরা সামনে তুলে আনতে পারিনি। আমাদের মূল বিষয়টা ছিল যে বাচ্চারা শিক্ষিত হলে কি হবে, শিক্ষিত হলে সে বড় চাকরি করবে, বিদেশে যাবে, গবেষণা করবে, সে উঠে দাঁড়াবে, সে 10 জনকে সাহায্য করবে, দেশের মানুষের জন্য সে গর্বের কারণ হবে। এই যে দৃষ্টিভঙ্গি, এটা তো আমরা দেখাতে পারিনি। আমরা দেখাইছি টাকা দিব, তুই পড়ালেখা কর, তারপর তোর বিদেশ নিয়ে এনো। ওভারঅল অ্যাটিটিউড ছেলে মেয়েদের তাই। এই জায়গাটা ভাঙতে না পারলে আমরা আমাদের আগামী তো আমাদের দেখাতে হবে, তুমি যদি পড়ালেখা করো তাহলে এই স্পেস গুলো আমরা আমরা হবিগঞ্জে, তোমার সুনামগঞ্জ ইউনিভার্সিটি হয়েছে, সিলেট ইউনিভার্সিটি হয়েছে, মহিলাদের এখন আমরা বাইবেল কোন করতে পারি যেটা থেকে আমরা বাচ্চাদেরকে স্বপ্ন দেখাতে পারি যে তুমি দেখেন যাবা এখানে পড়ালেখা করলে বড়। প্লাস আমাদের বাচ্চাদেরকে আমরা এখন পর্যন্ত শিখিয়ে পারিনি। যেমন আমি বুয়েটে ছিলাম, আপনি একটু পিছনে থেকে কথা বলেন, তাহলে মানে ইয়ে হবে না, লাইনটা মানে একটু আপনি একটু পিছনে যান। আপনার ক্লোজ হলে মানে একটু ডিস্টার্ব করে, পিছনে থাকলে আপনার মানে নেটওয়ার্কের সমস্যা করে না। আপনি আর একটু পিছনে কথা বলেন, আপনি একটু এইভাবে পিছনে চলে যান, তারপর কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি ঢাকা ইউনিভার্সিটি যখনই জিজ্ঞেস করছি সিলেটে কে আসছো, বৃহত্তর সিলেট থেকে বৃহত্তর সিলেটের কদাচিৎ একজন বা দুজন। বুয়েটে ফ্রেশার্সদের ক্লাস নিচ্ছি, বৃহত্তর সিলেট থেকে কে আসো, একজন বা দুজন। এখন জগন্নাথ ক্লাস নিচ্ছি, জগন্নাথ দেখা যাবে যে আমাদের নতুন বেঁচে সারা ইউনিভার্সিটি কুমিল্লার যদি ভর্তি 200 জন, সিলেটের 15 জন না, বৃহত্তর সিলেটের 15 জন না। সারা জগন্নাথের টিচার হবে গিয়ে প্রায় 700-র কাছাকাছি, আর আমরা বৃহত্তর সিলেটের টিচার 10 জন না, অথচ কুমিল্লার 300 জনের মতো। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদের আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। একটা হলো আমাদের যারা যোগ্য তাদেরকে তুলে আনার মানুষ নাই আমাদের নেতৃত্বে। আমাদের ধরো বিসি বা বোর্ডে যারা থাকেন, বা চাকুরির ক্ষেত্রেও একই অবস্থা, যারা থাকেন তাদের মধ্যে আমাদের সিলেটের লোকজনের সংখ্যা এখন অনেক কমে গেছে। আর সিলেটের লোকজনের একটা টেন্ডেন্সি আছে, সেটা হলো যে যদি উনি বড় চেয়ারে বসে যান তাহলে উনি অনেক বড় হয়ে যান, উনি আর সিলেটকে চিনেন, উনি তখন একটা ন্যায় কথা হয়ে ওঠেন। অপরপক্ষে সারা দেশের গোপালগঞ্জ, সবাই গোপালগঞ্জের লোকজনের কাজই হলো যেখানে ছিল তারা গোপালগঞ্জে নিচ্ছে, কুমিল্লার লোকজন যেখানে গেছে তারা কুমিল্লার লোকজন লোক নিচ্ছে, তারা তাদের লোকদেরকে যা স্পেস করেছে। আমাদের যুদ্ধ পারিনি। স্যার আপনার কথার সাথে এগ্রি। কালকে আমি একজন আমার সাথে পরিচয় হয়েছিল, মেজর জেনারেল, উনার নাম বললাম না, উনি রিটায়ার্ড, উনি নড়াইলের। উনি আমাকে বললেন উনার যতদিন চাকরি জীবনে উনি নড়াইল থেকে 15,000 ইয়েকে চাকরি দিচ্ছেন, শুধু নড়াইলের 15,000 কে দিচ্ছেন। এই যে আপনি বললেন যে প্রত্যেকের এলাকার লোকদেরকে তাদের পজিশনের জন্য নিয়ে যায়, কিন্তু আমরা সিলেটিরা হয়তো যারা ভালো ভালো পজিশনে আছেন তারা সিলেটিদেরকে ফেভার করে না। এটা আপনার একটা পয়েন্ট, আমি আসলে আপনার সাথে এগ্রি। স্যার আমরা বেশি আর সময় নেব না স্যার। আপনার আমি এক সময় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেলাম, গিয়ে যখন বললাম আমি কি সিলেটের শিক্ষামন্ত্রী নিবা, আমি কিনা সিলেটের শিক্ষামন্ত্রী নি, আমার কাছে সিলেট নিয়ে আইসো। এই যে বিষয়, আপনি সিলেট শিক্ষামন্ত্রী না, আপনি সিলেটের লোক কাছে আপনি বড় পজিশনে, আপনি ন্যায়টা এনশিওর করেন, জাস্টিসটা এনশিওর। আপনি আপনার পাশে বসে অন্যান্যরা সব সুযোগ সুবিধা নিচ্ছে, আপনি যদি জাস্টিসটা এনশিওর করতেন তাহলে তো সিলেটের লোক অনেক বেশি আসছে। আপনি তো জাস্টিস এনশিওর করছেন না, আপনি ছেড়ে দিচ্ছেন অন্যের হাতে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার বলেন স্যার, বলেন আরেকটু বলেন। এক সময় সেই হুমায়ুন রশিদ চৌধুরী এদের সময়ে বা ওই জেনারেশনে প্রচুর সিলেটের লোকজন, যেহেতু তখন ফেয়ার ছিল, প্রচুর লোক আমাদের ছিল পড়ালেখা করে। এখন মধ্যবর্তী সেই যেটা হয়েছে সেটা হলো, যেহেতু এটা জানফেয়ার, আমি বলবো যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ পরবর্তী কালেই এসে শুরু হয়েছে সেটা, যে যেখানে পারছে নিজের মতো করে নির্ভর করছে, কোটা করে নিজেদের জায়গায় পূরণ করছে। মৌলভীবাজার তুমি গেলে দেখবা, মৌলভীবাজার প্রাইমারি স্কুলের টিচার খুব খুঁজলে তুমি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ দ্যাট বেশিরভাগই দেখবা যে মৌলভীবাজারের বাইরের, অথচ সেটা হওয়ার কথা না।
সেটা হওয়ার কথা না, হয়ে গেছে। মূল্য যেসব পোস্টে লোকাল লোকদের নিয়োগ পাওয়ার কথা, সেসব পোস্টে বাইরে থেকে লোকজন এসে ডিব্বি চেয়ার কি উপজেলা তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে স্থানীয় স্থানীয় কি নাগরিকত্ব সার্টিফিকেট এটা দিয়ে হাজির করে চাকরি নিয়েছে। কত প্রাইমারি স্কুলগুলো, শুধু প্রাইমারি স্কুলে বিস্মিত হবা যে কতজন মহিলাদের বাইরে, যেটা হওয়ার কথাই না, ওটা ছিল সেটা হতে পারতো না থ্যাংক ইউ স্যার। সব জায়গাতে। স্যার থ্যাংক ইউ, আপনাকে আমরা এখানে ইয়ে করবো, আমরা আসলে আর বেশি সময় নিতে পারবো না স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমাদেরকে বলেন আমাদের এই যে উদ্দেশ্যে আমরা কাজ করতেছি, এইটা আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমরা যে পদক্ষেপ নিছি এইটা কি আপনার কাছে কি পছন্দ লাগছে? এই আমাদের এই উদ্যোগটার সম্পর্কে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, ভালো ছেলে মেয়ে যদি দেখি, আমরা ভালো রেজাল্ট করতে ছেলে মেয়ে যদি দেখি, তাদেরকে আমরা সবাই মিলে তাদেরকে উপরে উঠার স্পট করে দিতে হবে। এক্স্যাক্টলি স্যার, সবাই মিলে, এইটাই আমার অনেক যারা দেশে আসছি তারাও মিলে চেষ্টা করতে হবে, তারা যেন উপরে ওঠে, তাদেরকে দেখে বাকিরা শিখবে, তারাও উপরে ওঠার চিন্তা করবে। স্যার এক্স্যাক্টলি এইটাই আমার ড্রিম। আমার আসলে আমি তো সাধারণ মানুষ, আমি এইটাই স্বপ্ন দেখছিলাম স্যার। আমার স্বপ্নের একটা কথা বলি স্যার, আমারও উদ্দেশ্য ছিল এইটাই, যে আমরা যে 10 to 15 ইয়ার্স এর টার্গেট নিছি, আমরা চিন্তা করতেছি স্যার যে স্কুলগুলোর ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে, প্রাইমারি স্কুলে ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা পরামর্শ দিব, গাইড করব, এবং আমরা একটা টিমের মাধ্যমে স্যার তাদের পাশে দাঁড়াবো। তো তাদের প্যারেন্টস কে, শুধু স্টুডেন্ট না, তাদের প্যারেন্টস দেরকেও আমরা পরামর্শ দিব যে আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়াটা শেষ করে এটলিস্ট ডিগ্রিটা দিয়ে ভালো একটা রেজাল্ট করে, আপনি বাংলাদেশে ও চাকরি করুক কিংবা বিদেশে যাক, যেখানেই যাবে ও ভালো কিছু করবে, এইটা আমাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এই ব্যস্ততা সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও পরামর্শ আমাদের সাথে কমেন্টের মাধ্যমে আপনাদের পরামর্শ আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এবং স্যার আমি এখন আপনার সবার কাছ থেকে বিদায় নেবো স্যার, আপনার কাছ থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে ছিলেন। তোমাকে ধন্যবাদ, শেষে সকল এলাকাবাসীকে যারা এখানে লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ।